ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকের ক্লাস ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করছি। একটা সিরিজ অলরেডি 3টে পার্ট হয়ে গেছে, আজকে 4 নম্বর পার্ট। যারা দেখোনি তার আগের পার্টগুলো দেখে নাও, কারণ বেসিক রুলস গুলো ওই ভিডিওগুলোতেই আছে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হলো আসলে ডাইরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা তখন সেই ন্যারেশন চেঞ্জকে বলি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার বা গঠন সেটা হলো V1 প্লাস বাক্যের বাকি অংশ। এখানে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, মোদ্দা কথা হবে যে এই বাক্যটি শুরু হবে মূল ভার্ব দিয়ে, সাবজেক্ট দিয়ে নয়। এবং মনে করা হয় এক্ষেত্রে সেকেন্ড পার্সনের কোনো একটা সাবজেক্ট উহ্য অবস্থায় থাকে, কিন্তু আমরা সর্বদাই এইভাবেই এই বাক্যগুলোকে দেখি। এই বাক্যগুলো আসলে কি কি প্রকাশ করে? সেটা হলো অনুরোধ, আর কি আদেশ, আর কি উপদেশ, আর কি পরামর্শ। এই ধরনের ভাবনা প্রকাশ করে এই বাক্যগুলো। তাই এই বাক্যগুলোকে বলা হয় ইম্পারেটিভ বাক্য। এবং এক্ষেত্রে যে বেসিক রুলটা রয়েছে নারেশন চেঞ্জের, সেটা হলো রিপোর্টিং ভার্বের চেঞ্জ। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছি সেড টু থাকলে অ্যাসার্টিভ এর ক্ষেত্রে টেল টোল্ড হয়ে যায়। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা দেখেছি আক্স, ওয়ান্ট টু নো বা এনকোয়ার হয়। এক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ইম্পারেটিভ বাক্যের ভাবনাটাকে বুঝতে হবে। যে ভাবনাটা প্রকাশ করতে চাইছে সেই অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্ব সিলেক্ট করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। যেমন অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্ট, আদেশ বোঝালে হবে অর্ডার বা কোনো কোনো ক্ষেত্রে কমান্ড, উপদেশ বোঝালে হবে অ্যাডভাইস, পরামর্শ বোঝালে হবে সাজেস্ট। এই রকম। এবারে অনেকে কোশ্চেন করে, স্যার আমি বুঝতে পারছি না যে এই ইম্পারেটিভ বাক্যটি কি ভাব প্রকাশ করছে। সেক্ষেত্রে কি রিপোর্টিং ভার্ব চুজ করতে হবে লাস্টে বলবো এই ভিডিওর। এটাই হচ্ছে আজকের স্পেশাল ট্রিক অ্যান্ড টিপস। ওকে, তো আমরা দেখলাম এটাই একমাত্র নিয়ম, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা এই চেঞ্জেসটা দেখতে পেলাম। আরেকটা যেটা নিয়ম রয়েছে এই ধরনের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, সেটা হলো এক্ষেত্রে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে না, ইফ বা ওয়েদারও বসবে না, WH ওয়ার্ডের তো কোনো কোশ্চেন নেই। তাহলে এখানে কি বসবে? কমা কোটেশন উঠে গিয়ে এখানে যেটা বসে সেটা হলো টু প্লাস V1। এই যে গঠনটা আমরা দেখলাম V1 প্লাস বাকি অংশ, তো এই V1 টার আগে জাস্ট টি ও টু বসবে, V1 বসবে এবং তারপরে যা আছে তাই বসে যাবে। কোন রকম ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যদি থাকে সেক্ষেত্রে সে বেসিক রুলস অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তনের গল্প এই বাক্যের ক্ষেত্রে নেই। এবং মনে করা হয় ন্যারেশন চেঞ্জের যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের নিয়ম সব থেকে সহজ, যদি এই রিপোর্টিং ভার্বটা সমস্যা না করে। তো এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের নিয়ম। আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখব এবং প্র্যাকটিস করব। চলো শুরু করি অ্যাপ্লিকেশন। দেখো, দ্য বয় সেড টু দ্য গার্ল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে রিপোর্টেড স্পিচে বলছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তাহলে আমরা বুঝতে পারছি এই বাক্যটি অনুরোধ বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে রিপোর্টিং ভার্বটি হবে রিকোয়েস্ট। এবারে তাহলে লিখলাম দ্য বয় সেড টু আছে, তাহলে রিকোয়েস্টেড দ্য গার্ল। এবারে এই প্লিজ শব্দটি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটি একটি অনুরোধ, এবং এই প্লিজ শব্দটি কিন্তু ব্যবহৃত হবে না ইনডাইরেক্ট স্পিচে। সরাসরি গিভ মূল ভার্ব থেকে আমরা নেব। তাহলে দ্য গার্ল টু গিভ। এবারে মি ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে দা বয় অনুযায়ী মিটা হয়ে যাবে হিম। গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। কত সহজ না? এখানে জাস্ট এই ফার্স্ট পারসন ছিল বলে দা বয় অনুযায়ী চেঞ্জ হলো, বাকি দেখো টেন্সের কোনো ব্যাপার নেই।
টেন্সের পরিবর্তনের কোনো ব্যাপার নেই। নেক্সট দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে আছে স্ট্যান্ড আপ, অর্থাৎ উঠে দাঁড়াও। এখানে টিচার কিন্তু এটা আদেশের সুরে স্টুডেন্টকে বলছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হবে অর্ডার। তাহলে দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু স্ট্যান্ড আপ। নেক্সট, দ্য ম্যান সেড টু মি রিড অ্যাটেন্টিভলি। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটা অবশ্যই একটা উপদেশ। তাহলে দ্য ম্যান, রিপোর্টিং ভার্বটা কি হবে? অ্যাডভাইস। দ্য ম্যান অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। নেক্সট, দ্য ম্যান সেড টু হিম ডু ইট ফর বেটার রেজাল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডু ইট ফর বেটার রেজাল্ট রিপোর্টেড স্পিচ, ভালো ফলাফলের জন্য এটা করো, তাহলে এটা একটা পরামর্শ। তাহলে কি হবে? দ্য ম্যান সাজেস্টেড হিম টু ডু ইট ফর বেটার রেজাল্ট। তো এই গেল, আমি একটা অনুরোধ, একটা অর্ডার, আদেশ, একটা উপদেশ এবং একটা পরামর্শ দিয়ে দেখালাম। এবারে সমস্যা হচ্ছে যদি এই ইম্পারেটিভ বাক্যগুলো, দেখো এখানে যে আমি 4টি উদাহরণ দেখালাম সবই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্সে রয়েছে, অর্থাৎ হ্যাঁ বাচক। যদি না বাচক সেন্সে থাকে, অর্থাৎ নেগেটিভ ফরম্যাটে থাকে, এই ইম্পারেটিভ বাক্যগুলি যদি নেগেটিভ ফরম্যাটে থাকে, তাহলে আমরা এই ন্যারেশন চেঞ্জগুলো কিভাবে করব, আমরা সেটা এবার দেখে নেব। এখন আমরা দেখব নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ থাকলে কিন্তু ওই যে 2 + V1 হচ্ছিল, ওটা হয়ে যাবে নট +2 + V1। জাস্ট এই ফরম্যাটটুকুই হবে। টু ডু, টু রান, টু গো বা টু গিভ যেটা হচ্ছিল, জাস্ট হোমোপোজিশনটা উঠে গিয়ে সেখানে নট টু হবে, টু এর আগে নট বসবে। ঠিক আছে? আর একটা হয়, যদি ওই টুটাকে রেখে দিই, আমরা নট ব্যবহার না করতে চাই, তাহলে রিপোর্টিং ভার্বটি হবে ফরবিড। রিপোর্টিং ভার্বটি হবে ফরবিড। ফরবিড শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটির মাধ্যমেই কিন্তু নেগেটিভ সেন্সটি বুঝিয়ে যাবে। সেক্ষেত্রে আর নট ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এই ফরবিডের V2 হচ্ছে ফরবেড। ঠিক আছে? অনেক সময় V2টা আমাদের কাজে লাগবে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। অনেকে ফরবেডটা হয়তো বুঝতে পারবে না, তাই ফরবেড লিখে দিলাম, ফরবিড থেকে ফরবেড। ঠিক আছে, আমি করে দেখাই। দেখো, মাদার সেড টু হার চাইল্ড ডোন্ট রান ইন দ্য সান। মা তার ছেলেকে বলছে রোদ্রে দৌড়াদৌড়ি করো না। তাহলে ডোন্ট রান ইন দ্য সান, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে চেঞ্জ করব কিভাবে? মাদার সেড টু হার চাইল্ড, এটা ডোন্ট রান ইন দ্য সান, এটা হচ্ছে অর্ডার। মা তার ছেলেকে অর্ডার করছে, তাহলে অর্ডার্ড হার চাইল্ড, হ্যাঁ, নট টু, এই যে টু রান হতো সেখানে আমি নটটা আগে ব্যবহার করলাম, নট টু রান ইন দ্য সান। এবারে যদি আমি রিপোর্টিং ভার্বের কাছে ফরবিড ইউজ করি, নট ইউজ করতে না চাই, তাহলে কি হবে? অর মাদার ফরবেড হার চাইল্ড টু রান ইন দ্য সান। এক্ষেত্রে কিন্তু নটটা লাগবে না। ভালো করে দেখো, দুটোই কিন্তু সঠিক। হ্যাঁ, যদি আমরা নট ইউজ করি তাহলে এখানে সেন্সটা অর্ডার বুঝে আমি অর্ডারটাকে রিপোর্টিং ভার্বে নিয়ে এলাম। মাদার অর্ডার্ড হার চাইল্ড নট টু রান ইন দ্য সান, টু এর আগে নট বসাতে হলো। আর যদি আমি রিপোর্টিং ভার্বের কাছে ফরবেড, অর্থাৎ ফরবিড ভার্বটাকে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে নট লাগছে না, টু রান। তাহলে মাদার ফরবেড হার চাইল্ড টু রান ইন দ্য সান। আরো একটি উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট ওয়েস্ট টাইম। তাহলে এটা হচ্ছে অ্যাডভাইস।
দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম। এটাকে যদি আমি ফরবিড ভার্ব ইউজ করে করতে চাই, তাহলে দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্ট টু ওয়েস্ট টাইম। এখানে কিন্তু আর নট প্রয়োজন হবে না। এই হলো নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। এবারে ভিডিও শেষ প্রান্তে পৌঁছে আমি একটি ট্রিক বলবো, যে ট্রিকটি সর্বদা অবলম্বন করা কিন্তু উচিত নয়। সেটি হলো, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা বাক্যের ভাব বা অর্থ বুঝতে না পারা যায়, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটির কাছে টেল ভার্ব ইউজ করতে পারি। টেল, TELL, টেল, যার ভিটু হলো টোল্ড। অর্থাৎ আমি বুঝতে পারছি না অর্ডার হবে না অ্যাডভাইস হবে না সাজেস্ট হবে না রিকোয়েস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আমি টেল ভার্ব ইউজ করতে পারি, যার ভিটু হলো টোল্ড। এটি হচ্ছে শেষ অস্ত্র, বাঁচার উপায়। জেনারেলি একাডেমিক যখন আমরা পড়াশোনা করি তখন এই ট্রিকটি ইউজ করা যেতে পারে, কিন্তু কম্পিটিটিভ ক্ষেত্রে যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে অ্যাকুরেট যেটা সেটাকে কিন্তু চুজ করতে হবে। সেক্ষেত্রে টেল চুজ করে দিয়ে আসলে কিন্তু উত্তরটা ভুল হতে পারে। ঠিক আছে, তাই এটা ট্রিক এবং টিপস অবশ্যই, কিন্তু সেটা বাঁচার অস্ত্র হিসাবে একাডেমিকের ক্ষেত্রে। কম্পিটিটিভ ক্ষেত্রে কিন্তু এই টেল ব্যবহার করা ভুলও হতে পারে, সেক্ষেত্রে অ্যাকুরেট যেটা সেটাই বুঝতে হবে। যাই হোক, তো এই ছিল আজকের আমাদের ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাস। আশা করি আমি এই বাক্যের যে ন্যারেশন চেঞ্জ সেই সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট এবং তার অ্যাপ্লিকেশন দেখিয়ে তোমাদেরকে আয়ত্ত করার ক্ষেত্রে একটা রাস্তা দেখাতে পেরেছি। একটা রাস্তা দেখানো ছাড়া আমি আর কি বা করতে পারি। তোমরা এভাবে সঙ্গে থেকো, শিখতে থাকো, শেখার সঙ্গে থাকো, আমাকে আরো উৎসাহ দিতে থাকো। আমি আরো নতুন নতুন গ্রামারের ক্লাস নিয়ে আসবো। চলো, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।